আমি মুরারয় এই সাইডে বোলপুরের সাইডে এই প্রথম আসলাম। এই তো আসা শুরু করেছি, এতেই অনেকের অসুবিধা হচ্ছে। আপনারা চাইলে আমি একাধিকবার এই বোলপুরে এলেম বাজারে এই এলাকায় আমি আসব। কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? কারা চান আমি বারবার আসি? একটু হাত তুলে দেখান তো। যারা কারা চান, যারা আছেন হাত তুলে দেখান। আমি বারবার আসি, আপনারা চান তো নাকি? তাদেরই অসুবিধা হবে যারা সরকারি বালি বিক্রি করে খাচ্ছে আমি আসলে। তাদেরই অসুবিধা হবে যারা কয়লা চোর। তাদেরই অসুবিধা হবে আমি আসলে যারা গরু চোর। তাদেরই অসুবিধা হবে আমি আসলে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে খায়। তাদেরই অসুবিধা হবে আমি এই বোলপুরে আসলে যারা আবাস যোজনা থেকে কাটমানি খায়। আর যারা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চায়, যারা চায় কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দাম পাক, যারা চায় হসপিটালে ডক্টর থাকুক, নার্স থাকুক, সরকারি স্বাস্থ্য পরিষেবা ঠিক করে হোক এবং সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা হোক, যারা চায় তারা চাইবে বারবার নওশাদ ভাই এই বোলপুরে। বন্ধুগণ, তারপরেও বলছি, কে না চাইলে, কেউ যদি না চায় আসবো না বললেও আমি আশা কেউ বন্ধ করতে পারবে না। আর সবাই যদি চাই ভাইজান আসুক, যদি পার্টির সিস্টেম মেনটেন করে না চলেন আমি আসবো না। আমি ক্লিয়ার করে দিলাম। তা বন্ধুগণ, আজকে আমরা অধিকার সমাবেশ করছি। আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন, সংখ্যালঘু অধিকার দিবসেরও আজকে দিন। সারা পৃথিবী জুড়ে আপনারা দেখতে পাবেন যেখানে সংখ্যাই কম তাদের ওপরে, যেখানে সংখ্যাধিক্য যারা আছে সংখ্যাই বেশি, তারা দমন পীড়ন করছে। শুধু ধর্মীয় কারণে নয়, ভাষাগত কারণে, জাতিগত কারণে, বংশগত কারণে, বর্ণগত কারণে, সাংস্কৃতিগত কারণে যারাই দেখবেন সংখ্যাই কম আছে তাদের ওপরে ওখানে যারা সংখ্যাই বেশি তারা দমন পীড়ন করছে। আজকের এই দিনটি 1992 ইউনাইটেড নেশন গ্রহণ করেছিল যে সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে। তাই সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে আমরা পালিত করছি। আমাদের রাজ্য বিভিন্ন জায়গায়, দেশেও বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। প্রশ্ন এটাই, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু? আজকে যাদের বলার লোকের অভাব তারা আজকে অধিকার পাচ্ছে না। অধিকার পেতে গেলে আপনার বলার লোককে তৈরি করতে হবে। আপনার অধিকার আপনি যদি বুঝে পেতে চান, আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে। এই জায়গাটাই আপনাদেরকে আটকে রেখেছে। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু আপনারা আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের হয়ে বলার লোকের পাবেন না। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন এই বীরভূমের একজন মহাশয়া যখন পার্লামেন্টে ওয়াকফ সম্পত্তি কেনার জন্য সেই জ্যোতিবাবুর ভাষায় বর্বর বিজেপি যখন সংখ্যার জোর দেখিয়ে ওয়াকফ সম্পত্তি করার চেষ্টা করছিল, যখন ভোটাভুটি হচ্ছিল, এই বীরভূমের এমপি শতাব্দী মহাশয়াকে সেখানে দেখতে পাওয়া যায়নি। লাভটা কি? প্রশ্ন ওখানে, আপনাকে জনপ্রতিনিধি করেছি কেন? আপনাকে জনপ্রতিনিধি করার লাভটা তাহলে কি হলো? আপনাকে জনপ্রতিনিধি করা এই জন্যই হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট আপনাকে এই জন্যই বানানো হয়েছে। দেশের আইনসভায় যে আইনগুলো তৈরি হচ্ছে সেই আইন যদি জনগণের বিপক্ষে যায়, সংবিধানের বিপক্ষে যায়, তাহলে আপনি আমার জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে দাঁড়িয়ে তার প্রতিবাদ করবে। কিন্তু দেখুন, শতাব্দী মহাশয়া পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধানের একাধিক ধারাকে
উল্লঙ্ঘন করলো, একাধিক ধারাকে আক্রমণ করে যে সংশোধনী নিয়ে আসলো তার হয়ে কথা বললো না। সেই জায়গায় আপনাদের বলবো, প্রস্তুতি নেন, আপনাদের এগিয়ে আসতে হবে, জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, যেই জনপ্রতিনিধি মানুষের স্বার্থের কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে, মানুষের সুখ দুঃখের কথা আইনসভার মধ্যে যেয়ে বলবে। আপনাদের যদি আপনাদের লোকসভাটার নাম কি বোলপুর, আর ওটা উনি বীরভূম থেকে, কিন্তু বীরভূম জেলার কথাই হচ্ছে আমি বলছি। তা উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজিকে জবাব দেওয়া, অমিত শাহজিদেরকে জবাব দেওয়া, বিজেপিকে জবাব দেওয়া যে সংখ্যার জোর দেখাইয়ে তুমি এই আইনকে পাস করতে পারো না, সংখ্যালঘুদের পূর্বপুরুষের রেখে যাওয়া দিয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তিকে তোমরা কেড়ে নিতে পারো না, এর প্রতিবাদ করার দরকার ছিল। যখন ভোটাভুটি হচ্ছিল কত এমপি এই সংশোধনীর বিপক্ষে আর কত এমপি এই সংশোধনীর বিপক্ষে, তখন আপনার বীরভূম জেলার এমপি মহাশয়া ওখানে তিনি উপস্থিত হতে পারলেন না। তার কদিনের মধ্যেই, দু একদিনের মধ্যেই আমরা দেখলাম একটা ধর্মীয় উৎসব ছিল, সেই উৎসবে তিনি প্রচন্ড রোদের মধ্যেও হাঁটতে থাকলেন। এটুকু বুঝতে হবে আপনাকে আমাকে, কাকে এমপি করে পাঠাচ্ছেন, কাকে এমএলএ করে পাঠাচ্ছেন, সে নির্বাহী সভার মধ্যে গিয়ে আপনার দুর্দশার কথা তুলছে কি তুলছে না, এটা আমাকে আপনাকে ভাবতে হবে। এটা আপনাকে আমাকে এই জন্যই ভাবার কথা বলছি, শুধু মুসলমান সমাজের উপরে অত্যাচার নেমে আসছে, এটা আপনারা এই বাবু এনাকে ডাকো একবার, আপনি চুপ করে মানুষকে সরাবেন, আপনাকে চিৎকার করে করতে হবে না, ঠিক আছে ঠিক আছে। যদি অসুবিধা হয় আপনি মানুষকে বলুন, ইশারাই করুন। শুধু মুসলমান সমাজের উপরে অত্যাচার নেমে আসছে, এটা যদি কেউ মনে করেন এটা সম্পূর্ণ তার ভুল ধারণা। শুধু মুসলমানরা অত্যাচারিত এরকম নয়, দলিত ভাই অত্যাচারিত, আদিবাসীদের অত্যাচার হচ্ছে, পিছড়ে বর্গের মানুষের উপরে অত্যাচার হচ্ছে। এই অত্যাচার কখনো জাতের নামে হচ্ছে, কখনো বর্ণের নামে হচ্ছে, কখনো ধর্মের নামে হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কে দলিত, কে আদিবাসী, কে মুসলমান, ধর্মীয় পরিচয় থাকবে, থাকার সাথে সাথে সামাজিক পরিচয়, আমরা ভারতীয়, আমাদের এই পরিচয়টাই থাকবে। আমাদের আওয়াজ তুলতে হবে। পার্লামেন্টে যেভাবে 2025 সালে যে আইন পাস করে সংখ্যালঘু মুসলমানদের হাত থেকে ওয়াকফ সম্পত্তি কাড়ার চেষ্টা করেছে, ঠিক একই ভাবে পার্লামেন্টে 2024 সালে আদিবাসী সমাজের হাত থেকে জঙ্গলের অধিকার কাড়ার চেষ্টা হয়েছে, কাড়ার জন্য আইন করেছে। 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে তারা উল্লঙ্ঘন করলো, সংশোধনীর নাম করে জঙ্গলের 100 মিটার ভিতরেও পর্যন্ত দখল নেওয়ার চেষ্টা করার জন্য এই দেশের মোদী সরকার আদিবাসীদের হাত থেকে জঙ্গলকে কেড়ে নেওয়ার জন্য নতুন এক সংশোধনী এনেছে। আমরা যেভাবে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমার আদিবাসী ভাইদের স্বাভাবিক অধিকার, জল জঙ্গল জমির সেই জঙ্গলের অধিকার বিজেপি যেভাবে কেড়ে নিচ্ছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য লড়াই করতে হবে, জঙ্গলের অধিকার আদিবাসীদের ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করতে হবে। কি সহমত আছেন কি না? শুধু ওয়াকফটা নিয়ে বলবো আর জঙ্গলের টানি বলবো না, ওটা হতে পারে না। আপনারা জানি আমাদের এখানে প্রচুর আদিবাসী সমাজের মানুষ আছে। বীরভূমে দেউচা পাঁচামিন নামে আদিবাসীদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আমি স্পষ্ট ভাষায়, দ্বার্থহীন ভাষায় বলে যাচ্ছি, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। সংবিধানের 6 শিডিউল অনুযায়ী এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আদিবাসী সমাজের মানুষ একটাও গরিব থাকবে না, কারো কাছেও হাত পাততে হবে না, 1000-1200 টাকা তাদের প্রয়োজন হবে না। তাদের যদি 6 শিডিউলকে ফিরিয়ে দেওয়া হয়, সংবিধান আদিবাসী সমাজের মানুষের জন্য 6 শিডিউল দিয়েছে, ওখানে যে অধিকারের কথাগুলো বলা হয়েছে, সরকার আদিবাসীদেরকে ভালোবাসে মুখে বললেও বাস্তবে কিন্তু 6 শিডিউলকে ফিরিয়ে দেয়নি। তাই আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে,
বিরসা মুন্ডার উত্তরসারি একদিকে থাকবে, আশফাকুল্লাহর উত্তরসারি একদিকে থাকবে, বেগম হযরত মহলের উত্তরসারি একদিকে থাকবে, পিতিলতার উত্তরসারি থাকবে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির উত্তরসারি একদিকে থাকবে, আকরাম খান সাহেবের উত্তরসারিরা থাকবে। দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সংবিধান যে অধিকারগুলো দিয়েছে সেইগুলো বাস্তবায়ন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা নিস্তার থাকবো না। লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব। আর অসুবিধা আছে নাকি? নওশাদ সিদ্দিকীকে নিয়ে এত অ্যালার্জি কেন? শুভেন্দু অধিকারী প্রোগ্রাম করলে কোনো অসুবিধা হয়? বিজেপির নেতারা প্রোগ্রাম করলে কোনো অসুবিধা হয় না, বরঞ্চ ওরা এসে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করে দিয়ে চলে যাবার মতো কথা বলে। আর নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক জীবনে, যদিও স্বল্প রাজনৈতিক জীবন, একটা শব্দ বলতে পারবে না, সেন্টেন্স তো দূরের কথা, একটা শব্দ দিয়ে অন্য কোন ধর্মের, বর্ণের, জাতের মানুষকে আমি কোন রকম ভাবে খারাপ ডাইরেকশন দিয়েছি। আমরা সব সময় সেতু বন্ধনের কাজ করি। ওই বাংলার যে ঐক্য, এই বোলপুরের মাটি, এই শান্তিনিকেতনের মাটি, এই রবি ঠাকুরের মাটি, এই নজরুলের মাটিকে আমরা সম্মান দিই, এই সম্প্রীতির মাটিকে। বরঞ্চ যারা অশান্তির আগুনে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। তারপরেও নওশাদ সিদ্দিকীকে নিয়ে এত জ্বালা কেন ভাই? আমি যদি ভুল কিছু করি আইনি ব্যবস্থা নিক আমার বিরুদ্ধে? তা নেবে না। ভুল করিনি তো কি আইনি ব্যবস্থা নেবে ভাই? করলে তো নেবে। যদি আইনি ব্যবস্থা নিতে চাই বুক ফুলিয়ে যাবে, আর আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে ফিরতে হবে। বন্ধুগণ, সমস্যাটা অনেক গভীরে, সমস্যাটা আপনাদেরকে জানতে হবে। তার আগে আমি আপনাদের একটু বলতে চাই, এরা আমাদের সাথে পেরে উঠতে পারছে না রাজনৈতিক ভাবে। তার সেই জন্য এরা কি করছে আমাদের সাথে একটু জানাতে চাই। আপনারা শুনতে চান? যেখানে আমার হিন্দু সমাজের ভাইরা বেশি আছে সেখানে গিয়ে বলছে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ও মুসলমানদের ছেলে, ওর পার্টিতে তোরা যাস না। কিন্তু আপনারা বলুন, এই বীরভূমের দেউচা পাচামিতে আদিবাসীদের ওপরে যে বুলডোজার চালানো হচ্ছে, তাদেরকে তাদের জমি যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, এটার বিরুদ্ধে অন্য কোন নেতা এসে দাঁড়ায়নি। খোঁজ নিয়ে দেখুন, এখানে জসিম সাক্ষী আছে। সর্বপ্রথম আমি এখানে এসেছিলাম, এখানে এসে তাদের সাথে কথা বলেছি।